খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করতে চাই এল ক্লাসিকো নিয়ে, সমসাময়িক ফুটবলের সব কিছু নিয়েই আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এমিলি ভাই, শুরুতে এল ক্লাসিকোটা নিয়ে একটু কথা বলতে চাই। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ। অ্যাট দ্য সেম টাইম মৌসুমের যেহেতু শেষ, এল ক্লাসিকো ট্রফি ডিসাইডিং কিছু ফ্যাক্টরও ছিল সেখানে। বাট বার্সেলোনাকে মনে হলো যে অনেক ডোমিনেটিং একটা উইন তারা পেয়েছে। রিয়াল মাদ্রিদের পুরো থ্রু আউট দ্য সিজন আমরা কিছুটা দুরবস্থা দেখেছি। ওভারঅল ম্যাচটা নিয়ে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, এরপর দুটো দল নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ। এল ক্লাসিকো যেটা হয় যে আমি যতগুলো এল ক্লাসিকো দেখেছি, যেটা হয় যে শুরুতে যে আসলে যারা গোল দিয়ে দেবে, আর্লি গোলগুলি হয়ে গেলে ওই দলটা আসলে ম্যাচটাকে ডমিনেট করে এবং কন্ট্রোল করে ফেলে। যখন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যখন ডিবেট ছিল, রাইভাল ছিল, তখনও যদি আপনি দেখেন, বার্সেলোনা অনেক বল পজিশন রাখতো, বাট আর্লি গোল হয়তো রিয়াল মাদ্রিদ দিয়ে দিয়েছে। এন্ড অফ দ্য ম্যাচ রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতেছে। এরকম অনেক ম্যাচ হিস্ট্রিতে ছিল। এবং এই ম্যাচটাও যদি দেখেন, যেটা হয়েছে যে বার্সেলোনার আসলে খেলা প্যাটার্নটাই ছিল যে তারা হাই প্রেসিং করবে এবং কুইক তারা গোলগুলি আদায় করবে, সেটাই তারা করে ম্যাচটা পুরোটা কন্ট্রোল করেছে। এবং যেটা হয় যে আমরা একটা সিজনে যখন একদম শেষের দিকে গিয়ে আসলে আপনি যখন শিরোপা একদম হাতছাড়া করে ফেলেন, তখন আসলে দলের ভিতরে কিন্তু আসলে ওই মনোভাবটা থাকে না আসলে ম্যাচ কীভাবে আপনাকে ওইটাকে কন্ট্রোল করবেন। যেটা রিয়াল মাদ্রিদে খেলা একদম স্পষ্ট বোঝা গিয়েছে। এবং টিম ফরমেশনে যদি সেগুলো নিয়ে হয়তো আমি পরে আলোচনা করব, বাট আপনি যদি ওভারঅল খেলাটা দেখেন, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা ম্যাচটা এসেছিল জিততে, এবং তারা কিন্তু জেতার জন্য যা যা করা দরকার সেগুলি সবটাই করেছে। এবং তাদের ইম্পর্টেন্ট প্লেয়ার রাফিনা কিন্তু পরে নেমেছে। রাফিনা কিন্তু হোল্ড অফ দ্য সিজন কিন্তু টপ পারফর্মার। লামিন ইয়ামাল ছাড়াই কিন্তু দলটা খেলেছে। সুতরাং ওই জায়গাও যদি দেখেন, সেখানে কিন্তু রাশফোর্ড, যারা সামনের দিকে ছিল, ফারান তোরেস, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং যেটা হয় যে আমি যেটা বললাম যে আপনি যখন হাই অ্যাটাকিং খেলবেন, আপনার যখন টিম উপর আপ করে খেলবেন, তখন কিন্তু আপনার একটা নির্দিষ্ট গেম প্ল্যান থাকে। সেই গেম প্ল্যান, এবং আর একটা ব্যাপার হলো যে দেখেন ম্যাচ ডেতে লাস্ট নাইটে কিন্তু হ্যান্সি ফ্লিক তার বাবাকেও হারিয়েছে। এটাও কিন্তু দলের জন্য একটা বড় সেটব্যাক ছিল। বাট খেলার ভিতরে কিন্তু সেটা কিন্তু আসলে কোনোভাবেই তিনি দেখা যায় না। ম্যাচ শেষে বলেছেন যে তার বাবা যে মারা গিয়েছেন সেটি টিমে তিনি জানাবেন কিনা সেটা নিয়ে কিছুটা দ্বিধান্বিত ছিলেন। পরে শেষ মুহূর্তে তিনি প্লেয়ারদেরকে জানান এবং সেটি প্লেয়ারদেরকে অনেক বেশি মোটিভেট করেছিল বলে তিনি পরে জানিয়েছেন। সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু হ্যান্সি ফ্লিক পুরো সিজনেই যেমন করেছেন, আজকে গতকালকের ম্যাচে আমরা যেটি দেখেছি যে টিম ম্যাচের শুরু থেকেই তার যে বাবা মারা গিয়েছে বা এই ধরনের কোনো কিছু কিন্তু আমরা ম্যাচে দেখিনি, স্কোয়াডে দেখিনি, ফরমেশনে দেখিনি। আপনি দল তার তিনি যেভাবে দল সাজিয়েছেন, আমরা দেখেছি 4-2-3-1 ফরমেশনে তিনি সাজিয়েছেন, 4 জনকে তিনি উপরে খেলিয়েছেন। আপনি বলছিলেন যে লামিন ইয়ামালকে ছাড়া তারা খেলেছে, রাফিনিয়াকে ছাড়া খেলেছে, লেভানডস্কিকে ছাড়া তারা বেস্ট 11 সাজিয়েছে। এরকম একটা দল নিয়ে তারা যেভাবে প্রতি মুহূর্তে আক্রমণ করে গেছে রিয়াল মাদ্রিদকে, এটার জন্য আসলে আপনি কাকে কিভাবে ক্রেডিট দিবেন? এটার জন্য আমি আসলে ডিসক্রেডিট দিব, বা বরং টিম ফরমেশনের যে একটা ব্যাড ইফেক্ট পড়ে সেটা দেবো আমি রিয়াল মাদ্রিদকে। কারণ রিয়াল মাদ্রিদ যদি আপনার দলটা সাজিয়েছে, সেখানে যদি দেখেন, আমরা সবসময় দেখেছি যে 4-3-3 ফরমেশন হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, এরা সামনের দিকে খেলে, ব্রাহিম দিয়াস বা আপনার গঞ্জালো ছিল, এদেরকে দিয়ে কিন্তু সামনের দিকে স্টার্ট করানো হয়। বাট আপনি যদি গতকালকে দেখেন, তারা 4-4-2 ফরমেশনে খেলেছে। তো সেখানে গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রকে সামনে রেখে 4 জন মিডফিল্ডারকে দিয়েছে, এবং 4 জন মিডফিল্ডারের 3 জনই কিন্তু সলিড হোল্ডিং মিডফিল্ডার। আপনি যদি দেখেন, সেখানে কিন্তু আপনার বেলিংহাম এবং চৌমেনি কামাভিঙ্গা 3 জন কিন্তু একই প্যাটার্নে খেলে। 4-3-3 ফরমেশনে যদি তারা 3 জনের সেন্ট্রালি মিডফিল্ডও খেলতো, সেটাও কিন্তু মেনে যাওয়া যেত। বাট তারা 4টা মিডফিল্ড খেলেছে, যেখানে আপনার ব্রাহিম দিয়াস স্টার্ট করেছে 3 জন মিডফিল্ডারের সাথে, দ্যাট মিন 4টা মিডফিল্ডার। সো ওইখানেই কিন্তু আসলে বার্সেলোনা কিন্তু খেলাটাকে গুছিয়ে ফেলেছে। কারণ বার্সেলোনা সবসময় আমরা জানি যে বল পজিশন বেশি রেখে অ্যাটাকে যায়, এবং বল পজিশন বেশি রেখে অ্যাটাকে গেলে যে সুবিধা হয় যে মিডফিল্ড আপনার সবসময় বেশি ডমিনেটিং থাকে।
থাকতে হবে এবং ওখানে আপনার বেশি প্লেয়ার থাকতে হবে, যেটা সবসময় বার্সেলোনা করেছে। এবং রিয়াল মাদ্রিদ যেটা করেছে যে 4-4-2 ফরমেশনে দেখা গেছে বেলিংহাম এবং ব্রাহিম দিয়াস তারা উপরে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং গার্সিয়ার সাথে অ্যাটাকে পার্টিসিপেট করেছে, মিডফিল্ডে তাদের দুজন প্লেয়ার হয়ে গেছে, যেটা বার্সেলোনা কিন্তু বেশ ভালো কোপ আপ করেছে এবং ওইখানে বল পজিশন রেখে শুরুতেই দেখবেন যে আর্লি গোলগুলি করে ফেলেছে। রিয়াল মাদ্রিদকে এই ফরমেশনে নামার পেছনে একটা বড় কারণ কি হতে পারে যে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি, তিনি ছিলেন না, এই কারণেই কি তারা মানে ফরওয়ার্ড লাইনে তিনজনকে রাখতে পারে? কিলিয়ান এমবাপ্পেটা তো অবশ্যই রয়েছে, এট দ্য সেম টাইম কিন্তু আমি যদি বলি দেখেন ফিদে ভালভার্দে ইনজুরি রয়েছে, হ্যাঁ, এট দ্য সেম টাইম সব থেকে বড় ব্যাপার হলো অফ দ্য ফিল্ডে যদি আপনি রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে চিত্রটা দেখেন, সেইটা আসলে ক্লাবকে বেশি ভুগিয়েছে, বিকজ চৌম্যানি এবং ভালভার্দের একটা কিন্তু অফ দ্য রেকর্ড একটা বড় ফাইটিং হয়েছে ড্রেসিং রুমে, যেটা কিন্তু দলের ভিতরে বড় একটা ইম্প্যাক্ট ভালভার্দেকে হসপিটালাইজড করে ফেলেছে। সুতরাং এই জিনিসগুলি কিন্তু অন দ্য ফিল্ডে বিশেষভাবে নোমান ভাই কাজ করে। আপনি যদি টু বি অনেস্ট, যেহেতু আমি প্লেয়ার ছিলাম, আপনার টিমের ভিতরে যদি টিমমেটসদের ভিতরে যদি কম্বিনেশন ভালো না থাকে, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গায় কিন্তু বড় একটা ইম্প্যাক্ট পড়ে, যেটা কিন্তু আপনার গতকালকে রাত্রে ম্যাচে স্পষ্ট দেখা গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদ যেটা হয়েছে, কার্লো আনচেলত্তি যাওয়ার পর থেকে তারা কিন্তু বেস্ট টিমটাকে কিন্তু আসলে গুছিয়ে উঠতে পারে না। জাভি আলোনসোকে কোচ বানিয়েছে, তারপর আরবেলো আসছে, আসলে এত হাই প্রোফাইল প্লেয়ার থাকা অবস্থায় কিন্তু দলটা কিন্তু কোনো শিরোপা জিততে পারছে না। অ্যাট দ্য সেম টাইম খেলা প্যাটার্নটাও যদি দেখেন, তারা আপনার বায়ার্ন মিউনিকের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও কিন্তু তারা হেরে গিয়েছে। সুতরাং তারা কিন্তু এই সিজনটা কিন্তু বেশ কিন্তু তারা দুইটা সিজন পর পর ট্রফিলেস কাটিয়েছে রিয়াল মাদ্রিদ, যেটা অনেকটা আমরা সাধারণত এই ধরনের চিত্র দেখি না। রিয়াল মাদ্রিদ পর পর দুইটা সিজন কোনো ট্রফি ছাড়া গিয়েছে, এটা খুবই রেয়ার আর কি। আমরা একটু কালকের ম্যাচের কিছু স্ট্যাটস দেখে নিতে চাই। গতকালকের ম্যাচে আমরা বলছিলাম যে টোটাল ডমিনেশন দেখেছি আমরা বার্সেলোনার, পরিসংখ্যান কি বলছে সেটিও একটু দেখতে চাই। বল পজিশনের দিক থেকে আপনি বলছিলেন বার্সেলোনা সবসময় বল পজিশনে এগিয়ে থাকে, বল দখলের ক্ষেত্রে সবসময় বল পজিশনে বার্সেলোনা এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি, হারা ম্যাচেও তারা বল দখলের তাদের আপনি যদি দেখেন তাদের আসলে তাদের ফুটবল খেলা সিস্টেমটা কিন্তু বল পজিশন বেশি রাখা। রাইট, মোট শট আমরা দেখতে পাচ্ছি অন টার্গেট, আপনি যদি এখানে দেখেন এখানেই বড় পার্থক্যটা তৈরি করে দিয়েছে। আমার মনে হয় বার্সেলোনা 10টা শট নিয়েছে, এর মধ্যে 7টা তারা অন টার্গেটে নিয়েছে। আমার মনে হয় থিবো কোর্তোয়া যদি গতকালকে না থাকতো, যদি অন্য কোনো গোলকিপার থাকতো, সেখানে আমার মনে হয় 5-6টা গোল হতে পারতো। বিশেষ করে রাশফোর্ডের যে গোলটা তিনি সেভ করেছেন, আরো বেশ কয়েকটা গোল তিনি সেভ করেছেন, দুর্দান্ত কিছু সেভ করেছেন। সফল পাসের দিক থেকেও বার্সেলোনা অনেক এগিয়ে, ট্যাকেলের দিক থেকে, ক্লিয়ারেন্সের দিক থেকে, সব দিক থেকেই বার্সেলোনা কিন্তু পুরো ম্যাচে এগিয়েই ছিল। এবং আমরা শুধু রেজাল্টের কথা না বলে যদি আমরা এই পরিসংখ্যানগত দিকগুলো থেকে দেখি, সেখান থেকেও মনে হয় রিয়াল মাদ্রিদের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল। ইভেন আপনার এখানে যদি দেখেন পাসিং ইয়াগুলি যদি দেখেন 886টা পাস করেছে। পাসিং যেটা হয়, পাস হবে যখন আপনি মিডফিল্ডে আপনার অনেক কোয়ালিটি প্লেয়ার থাকবে। আপনি দেখেন গাভি, পেড্রির মতো প্লেয়াররা যখন থাকবে, ডিয়ং পরে গিয়ে জয়েন হয়েছে, সুতরাং এই ধরনের কোয়ালিটি প্লেয়ার এবং রাশফোর্ড এবং ফারান তোরেস তারা কিন্তু দেখবেন স্ট্রাইকার খেললো, তাদের কিন্তু মিডফিল্ড কমিউনিকেশন লিঙ্ক আপটা এত সুন্দর, যার কারণে কিন্তু অনেক পাস হয়েছে। হ্যাঁ, এবং এইটার অন্যতম কারণ হলো বার্সেলোনা সবসময়, আমরা যদি 2010-এর বার্সেলোনা দেখেন, পেপ গার্দিওলা যখন ছিল তখন থেকেই কিন্তু এই যে টিকি টাকা পাসিং ফুটবল, এইটা থেকে কিন্তু এখনো বার্সেলোনা বের হয়নি। এবং হ্যান্সি ফ্লিক পর্যন্ত লুইস এনরিকে যারাই করছিল তারা কিন্তু প্যাটার্নটা ধরে রেখেছে। হ্যাঁ, বিল্ড আপ, পিছন থেকে খেলাটা তৈরি করা এবং পাসিংয়ের জায়গাটা বেশি বাড়ানো, অপোনেন্টকে আসলে ডমিনেট করা, সেটা কিন্তু তারা ম্যাচ হয়তো অনেক ম্যাচ হেরেছে, বাট সবসময় দেখবেন যে বল পজিশনে কিন্তু সবসময় বার্সেলোনা ডমিনেট করেছে। এবং পাসিং সবসময় আমার কাছে মনে হয়েছে যে হোল অফ দ্য টুর্নামেন্ট বা হোল অফ দ্য সিজন সবসময় তারা বেশি করেছে, বিকজ তাদের ওই কোয়ালিটির মিডফিল্ডার রয়েছে। এবং বার্সেলোনা যখন প্লেয়ার কিনে বা বার্সেলোনা যখন প্লেয়ার আনে, তারা আসলে ওই প্যাটার্নটা দেখেই না যে আসলে মিডফিল্ডের সাথে আসলে কারা বেশি লিঙ্ক আপ করতে পারে, কারা পাসিং কোয়ালিটি ভালো, তাদের বল কন্ট্রোল কাদের ভালো, ওই ধরনের মিডফিল্ডারদেরকে নিয়ে কিন্তু তারা টিম গঠন করে। অ্যাট দ্য সেম টাইম রিয়াল মাদ্রিদের এগেনস্টেও আসলে এরকম ডমিনেট করা, এটা কিন্তু আসলে আমরা চিন্তা করতে পারি না। এটার অন্যতম কারণ আমি যেটা শুরুতেই বলছি, 4-4-2 পজিশন আপনি যখন মিডফিল্ড আপনার বেশি থাকবে অপোনেন্টের, তখন কিন্তু আসলে আপনি ওই জায়গাটা কিন্তু আপনি অ্যাভেল করতে পারবেন না, যেটা বার্সেলোনা বেশি ক্রাউড রেখেছে, বেশি মিডফিল্ডার রেখেছে। অ্যাট দ্য সেম টাইম রাশফোর্ড এবং ফারান তোরেস এসেও কিন্তু তাদের সাথে লিঙ্ক আপ হয়েছে, যার কারণে পাসিং বলেন, বল পজিশন বলেন, সব কিছুতেই কিন্তু এগিয়েছিল। রাইট, বার্সেলোনার আমরা যদি বলি মিডফিল্ডে তারা গাভি এবং পেড্রিকে রেখেছে, কিন্তু আমরা রাশফোর্ড এবং ফেরান তোরেসদেরকে বারবার নিচে এসে বল নিয়ে যেতে দেখছিলাম, যেটি আপনি বলছিলেন। এটার কারণেই কি আসলে লেভানডস্কিকে বেস্ট 11 আমরা ইদানিং দেখতে পাই না? কারণ রাশফোর্ডরা যেভাবে নিচে নেমে খেলতে পারেন, লেভানডস্কি কিন্তু বয়সের কারণে হোক বা তার পজিশনিং এর কারণে, তিনি স্ট্রাইকার, জেনুইন স্ট্রাইকার, সেসব কারণে তিনি হয়তো একটু ডি বক্সের আশেপাশে থাকতে বেশি পছন্দ করেন। এই কারণেই কি আমরা এই সিজনে কিন্তু লেভানডস্কিকে একটু কম দেখতে পাচ্ছি বার্সেলোনা? দেখেন, আমার কাছে মনে হয় যে লেভানডস্কি আস্তে আস্তে আসলে বার্সেলোনা গেম প্ল্যান থেকে দূরে সরে যাচ্ছে, টু বি অনেস্ট, ফর আপকামিং সিজন।
হ্যাঁ, আমার মনে হয় যে নেক্সট সিজনে সে থাকবে কিনা সেটাও এখন পর্যন্ত কিন্তু তার কন্ট্রাক্টের ইস্যুটা কিন্তু রয়ে গিয়েছে। তো সেইখান থেকে কিন্তু ফারহান তোরেস বলেন বা রাশফোর্ড বলেন, তাদেরকেই কিন্তু আসলে বেশি প্রাধান্য দিচ্ছে, এবং রাশফোর্ডকে গিয়েও কিন্তু অন্যরকম একটা কথা হচ্ছে রাশফোর্ড ম্যানুতে ব্যাক করবে কিনা। সুতরাং সবকিছু মিলেই কিন্তু আসলে বার্সেলোনা কিন্তু এখন যে প্ল্যানে খেলছে সেটা কিন্তু পরবর্তী সিজনের একটা প্ল্যান করে খেলছে। হ্যাঁ, দেখবেন এরিক গার্সিয়া সবসময় কিন্তু একই পজিশনে খেলছে না, গতকালকে সে রাইট ব্যাকে খেলছে, সামটাইমস সে সেন্ট্রাল মিডফিল্ডে খেলে, সেন্ট্রাল ডিফেন্ডারে খেলে। এটা প্ল্যান ফর নেক্সট সিজন। হ্যাঁ, সো এটা এমন যে লেভেনডস্কি তো আসলে লিঙ্ক আপ স্ট্রাইকার কম, মানে পিছন থেকে আসলে মিডফিল্ডারদের সাথে কমিউনিকেশন কম, যার কারণে সে ফিক্সড নাম্বার 9 ওইখানেই ডিবক্সের আশেপাশে খেলতে পছন্দ করে। তো সেইখান থেকে ফারহান তোরেসকে হয়তো তারা লিঙ্ক আপ স্ট্রাইকার হিসাবে খেলাচ্ছে ফর নেক্সট সিজন। সো প্ল্যানিংয়ের একটা অংশ হতে পারে এটা। আমার কাছে মনে হয় যে আগামী সিজনে আসলে তারা কীরকম টিম কম্বিনেশন দাঁড় করাবে ওই প্যাটার্নই হয়তো খেলার চিন্তাটা আপনি করছে। যেটা বলছিলেন এমিলি ভাই, এটার সঙ্গে আমি একটা যুক্ত করি। আমার কাছে মনে হয় আপনি যেটা বলছিলেন একেবারেই সঠিক। এই কারণে আমার কাছে মনে হয় বার্সেলোনার এই টিমটা যদি আপনি দেখেন একেবারে মানে ইয়াং ব্লাড। আপনি দেখবেন ম্যাক্সিমাম প্লেয়ারই হচ্ছে 18, 21, 20, 22 বছর বয়সের। এরিক গার্সিয়ার কথা আপনি বলছেন, আপনি লামিন ইয়ামালের কথা বলেন, গাভির কথা বলেন, পেদ্রির কথা বলেন, এরা সবাই কিন্তু 22, 23, 24-এর ঘরেই আছে। সবাই ফ্রেশ ব্লাড এবং সবাই তাদের জান উজাড় করে খেলছে। একটা প্লেয়ারের কথা মনে হয় আমরা ভুলে যাচ্ছি, দানি ওলমো, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে সম্ভবত তিনি খেলে থাকেন। বাট গোল করা যেমন দক্ষ, বল কেড়ে নেওয়ার ক্ষেত্রেও সমান দক্ষ, পুরো মাঠ জুড়ে তিনি খেলছেন। আমার কাছে মনে হয় এখনও সেভাবে ফোকাস করা হয়নি তাকে, বাট দানি ওলমো ইজ এ জেম আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি বলছেন। আমি এবং অনেক কথা বলতে বলতে দাঁড়িয়ে আমার কথা বলি, মেইন প্লেয়ার, হ্যাঁ, এফেক্টিভ প্লেয়ার, ক্রিয়েটিভিটি, অনেক সব কিছু রয়েছে। আপনি লেইপজিগ থেকে আসলে যখন সে ইয়াতে আসে, বার্সেলোনায় আসে, তখন কিন্তু দানি ওলমো কিন্তু গেম প্ল্যানে একটা বড় অংশ ছিল, এবং অনেক সময় হয়তো গেম টাইম পেতো না বা ম্যাচ কম খেলতো, বাট তার মেইন খেলাটা কিন্তু সেই ইউরো, যদি লাস্ট ইউরোটা দেখেন, হ্যাঁ, ইউরো জেতার পিছনে কিন্তু দানি ওলমোর কিন্তু বিশাল একটা আপনার অবদান ছিল স্পেনের, এবং সে ওই ফাইনাল ম্যাচের কথাটা যদি মনে থাকে, সে গোল করেছে, আবার বক্সের গোল লাইন এখান থেকে ক্লিয়ারেন্স করে বল সেভও করেছে। দানি ওলমো দ্যাট প্লেয়ার, সে আসলে পুরো মাঠেরই কিন্তু একটা চিত্রটা মানে ভিন্ন করে ফেলে অপোনেন্টের জন্য। এবং দানি ওলমো স্ট্রাইকারদের পিছন থেকে খেলে, লিঙ্ক আপ স্ট্রাইকারদের সাথে করে, মিডফিল্ডের সাথে করে, আবার ডিফেন্সিভ হোল্ডিং মিডফিল্ডারদের সাথেও কিন্তু তার কমিউনিকেশন ভালো। আপনি যেটা বলেছেন যে ইজ 100% ট্রু, যে এটা হলো যে গেম প্ল্যানের একটা বড় অংশ ফর নেক্সট সিজন। হ্যাঁ, এবং তাদের বয়সের যদি ডিফারেন্সটা দেখেন খুব কাছাকাছি সবাই, এবং সব থেকে বড় ব্যাপার হলো যে স্পেনিশ প্লেয়ার এবং বার্সেলোনার যারা খেলছে তাদের দেখবেন যে পাসিং কোয়ালিটি সবার থেকে একটু ডিফারেন্ট থাকে। হ্যাঁ, তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে বার্সেলোনা একটু এবার এই সিজনটাতে আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু এনেছে। যদিও তারা আপনার চ্যাম্পিয়ন্স লিগ অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে, বাট ওখানে কিন্তু বড় একটা দুর্ঘটনা ছিল, দুইটা ম্যাচই ওমান ডায়ার ম্যাচে দিয়ে দেখেন দুইটা রেড কার্ড ছিল। হ্যাঁ, যার কারণে কিন্তু তারা খেলায় ব্যাক করতে পারে না। বাট বার্সেলোনা কিন্তু যে প্যাটার্ন এবার ফুটবল খেলেছে, আমার মনে ধরে নিয়েছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগও তারা ফাইনালে যাবে, এট দ্য সেম লিগ গত সিজনও তারা চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতে পারবে। বাট এই দলটা, নোমান ভাই, টু বি অনেস্ট, এই দলটাকে নিয়ে আপনি অনেক কিছু আশা করতে পারেন ফর নেক্সট সিজন। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, লিগ রয়েছে, বা কোপা দেল রে রয়েছে, যে টুর্নামেন্টগুলি রয়েছে, এরা কিন্তু একটা সময় সব শিরোপা জিতবে। কারণ যে দলটা যে ব্যালেন্স রয়েছে, আমার কাছে মনে হয় যে সবাই সুপার প্লেয়ার। এমনি ভাই, একটা জিনিস আমার কাছে একটু খটকা লাগে আর কি, সেটা হচ্ছে যে বার্সেলোনার কথা আপনি যেটি বলছেন, সবসময় টিকি টাকা ফুটবল, পাসিং ফুটবল তারা খেলে অভ্যস্ত। আবার হ্যান্সি ফ্লিকের মানে স্টাইল যেটা আমরা দেখি যে হাই প্রেসিং ফুটবল, একটু লং পাসে, আমরা তাকে যখন বুন্দেসলিগায় দেখেছি একটু অ্যাটাকিং ফুটবল সবসময় খেলে থাকেন, সবসময় অ্যাটাকের উপর বিজি থাকেন। এই টিমটাকে যারা টিকি টাকা ফুটবল খেলতো, বা যাদের আমি কি বলবো, যাদের স্টাইলটাই হচ্ছে এটা, সেই দলটাকে তিনি এভাবে অ্যাটাকিং টিমে কিভাবে পরিণত করলেন, তার সঙ্গে প্লেয়াররা আসলে কিভাবে অ্যাডজাস্ট করলো, কোচের ক্রেডিটটা কোথায় এখানে? দেখেন, আপনি ইটস মোর অ্যাটাকিং তখন খেলতে পারবেন আপনি কিন্তু একটা দলের ফরমেশন ঠিক করবেন আপনার প্লেয়ারের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, এবং একটা ফরমেশন দাঁড়া করাবেন আপনার স্পেসিফিক ম্যাচ অপোনেন্ট কারা তার উপরে বেস করে। এক একটা ম্যাচে কিন্তু এক এক রকমের ফরমেশন থাকে, এবং খেলার সিস্টেমটাও কিন্তু একটু ডিফারেন্ট থাকে। আপনি এই ম্যাচটাতে যদি রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচটাই দেখেন, আপনি যেটা শুরুতে বলেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি পয়েন্টটা নোট করেছেন যে হাই প্রেসিং করেছে, বিকজ এই মুহূর্তে যদি রিয়াল মাদ্রিদের অবস্থা দেখেন, তাদের কিন্তু সেন্ট্রালি কিন্তু তারা খুব সুইটেবল না, যার কারণে দেখেছে যে প্রেসিং করলেই তারা বলগুলি পাচ্ছে, এবং ওখান থেকে অ্যাটাকগুলি বিল্ড আপ করতে পারছে বার্সেলোনা খুব সহজেই, গোলের কাছাকাছি থেকে কিন্তু অ্যাটাকগুলি বিল্ড আপ করছে, যার কারণে কিন্তু হাই প্রেসিং করছে। এবং আপনি যদি গোল দুইটা দেখেন, সেটা কিন্তু ওইভাবেই হয়েছে। তো সেইখান থেকে আমি বলবো যে হ্যান্সি ফ্লিক যেটা করেছে, যে প্লেয়ারের কোয়ালিটি আগে সে জাজ করেছে, যে এই প্লেয়ারদেরকে নিয়ে সে হাই প্রেসিং করতে পারবে কিনা, এবং পিছন থেকে আসলে সেন্ট্রালি যারা ডিফেন্স খেলে তারা আসলে কভারগুলি দিতে পারবে কিনা। বিকজ বার্সেলোনা যখন অ্যাটাকে যায় তখন অ্যাটলিস্ট 6 জন প্লেয়ার কিন্তু অ্যাটাকে পার্টিসিপেট করে, 4 জন হয়তো
ব্যাক ডিফেন্সের ব্যাকলাইন 4 থাকে, বাট ওই ব্যাকলাইন যে 4জন যে থাকে তারা আসলে প্রপার ডিফেন্সটা কমপ্লিট করতে পারে কিনা। আপনি যদি এখানে কুবার্সি, ক্যান্সেলো, তারা কিন্তু দুর্দান্ত কিন্তু আপনার ডিফেন্সিভ এরিয়াটা কিন্তু সুন্দরভাবে ব্লক করে, যার কারণে কিন্তু 6জন প্লেয়ার কিন্তু সবসময় দেখবেন যে হাই প্রেসিং করে ওখান থেকেই একটা ফিনিশ করে। তো এটা হ্যান্সি ফ্লিকের একটা বড় কৌশল যে তার 4জন সলিড ডিফেন্ডার রয়েছে, যার কারণে কিন্তু 6জন প্লেয়ারকে সে সবসময় অফেন্সের দিকে রাখে এবং এটাকে পার্টিসিপেট করে। এটা অন্যতম কারণ বিকজ আপনার টিমে যত এনার্জেটিক প্লেয়ার থাকবে তখন কিন্তু আপনি এই ধরনের কৌশল অ্যাপ্লাই করতে পারবেন। রাইট, কোচের কৌশল কিভাবে ডিফারেন্স ক্রিয়েট করে, মানে হ্যান্সি ফ্লিকের অ্যাটাকিং ফুটবল বা স্টাইল নিয়ে আপনি বলছেন, অ্যাট দ্য সেম টাইম রিয়াল মাদ্রিদের যিনি কোচ আরবেলোয়া তিনি কিন্তু খুব একটা পরীক্ষিত নাম নন। রিয়াল মাদ্রিদের মতো টিমের তিনি খেলেছেন, বাট কোচ হিসেবে তার কোয়ালিটি কিন্তু এখন পর্যন্ত জাস্টিফাইড না আর কি। তো আপনার আরবেলোয়া এবং হ্যান্সি ফ্লিকের কোচিং দর্শনটা কি পুরো ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম ট্রফির ক্ষেত্রেও আর কি, পুরো সিজনের ক্ষেত্রেও? দেখেন, আরবেলোয়া কিন্তু কোচ হিসাবে যদি এই মুহূর্তে জাজ করি আর কি, হ্যাঁ, কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি জাজ করি তাকে কিন্তু খুব খারাপ কোচ বলা যাবে না। মেইন ব্যাপার হলো যে আপনি আসলে প্লেয়ারদের কন্ট্রোল করতে পারছেন কিনা, হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। কার্লো আনচেলত্তি থাকার সময়, হ্যাঁ, কে কোন প্লেয়ার, কে কোন দেশ থেকে আসছে, কে কত সুপারস্টার, দ্যাটস ডাজন্ট ম্যাটার হলো যে তুমি খেলবা, পারফর্ম করবা, তুমি দলকে শিরোপা দিবা। বাট মেইন ব্যাপার হলো আপনি যখন আপনার প্লেয়ারদেরকে যখন ট্রেনিং সেশনের একটা লাইন আপে দাঁড়া করে আপনি যখন সবার সামনে দাঁড়িয়ে কথাগুলি পড়বেন, প্লেয়ার ওই কথাগুলি নিচ্ছে কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা হয়তো সবসময় দেখি যে ফরমেশন অনুযায়ী প্লেয়াররা পারফর্ম করতে পারছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্সই দিই। বাট তার থেকে বড় ইম্পর্টেন্ট হলো যে প্লেয়াররা আসলে কোচকে মানছে কিনা, কোচের ইনস্ট্রাকশনগুলি মাঠে ইমপ্লিমেন্ট করছে কিনা, হ্যাঁ, ডিসিপ্লিনগুলি মেনটেন করছে কিনা। কারণ একটা দলে 23 থেকে 25 জনের স্কোয়াড থাকে, 25 জন প্লেয়ারে কিন্তু একরকমের মানসিকতা থাকে না। যারা স্টার্টিং 11 খেলে তার বাইরেও অনেক প্লেয়ার আছে যারা স্টার্টিং 11 ডিজার্ভ করে, তাদেরকে ম্যানেজ করা যাচ্ছে কিনা, হ্যাঁ, তারা বেঞ্চে বসে আসলে ঠিকঠাক আছে কিনা, তাদেরকে সাব করলে তারা গিয়ে তার বেস্টটা দিচ্ছে কিনা, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়েছে যে আরবেলোয়া বলেন বা জাভি আলোনসো বলেন এই দলটাকে ওইভাবে প্রপার হ্যান্ডেল করতে পারেনি। এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আপনার অন দ্য ফিল্ড পুরো সিজনেও পড়েছে। রাইট, দর্শক আমরা কথা বলছি ফুটবল নিয়ে, সাম্প্রতিক ফুটবল, বাংলাদেশের ফুটবল সবই আসবে বলছিলাম। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি আছেন আমাদের সঙ্গে। এমিলি ভাই, আমরা কোচের কৌশল, কোচের কোচিং দর্শন কিভাবে ম্যাচে সিনারিও পাল্টে দিতে পারে সেসব নিয়ে আলোচনা করছিলাম। যেহেতু বিদেশি কোচদের নিয়ে আমরা আলাপ করছিলাম, বাংলাদেশের কোচিং প্রসঙ্গটা অবশ্যই আসবে। বাংলাদেশের কোচ নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, বেশ কিছু হাই প্রোফাইল নাম আমরা দেখছি, একটা লুকো চাপা দেখছি বা ইনডিসিশনে ভুগতে দেখছি আমরা বাফেকে, সিদ্ধান্তে তারা আসতে পারছেন না। বাংলাদেশের যে ফুটবলে যে একটা আলোড়ন তৈরি হয়েছে সেটির কারণে সমর্থকদের অনেক বেশি প্রত্যাশা বা তারা তাকিয়ে আছেন বাফের দিকে, কবে নাগাদ কোচের নামটা ঘোষণা হবে। তো সব কিছু মিলিয়ে যে এই যে কালক্ষেপণটা হচ্ছে, এটার কারণে কি বাংলাদেশের জন্য যে সব হাই প্রোফাইল কোচরা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কি কিছুটা পিছিয়ে পড়তে পারেন কিনা বা পিছিয়ে যেতে পারেন কিনা? দেখেন, এই প্রসেসটা একটু লেন্দি। হ্যাঁ, প্রসেস লেন্দি এই কারণে, কারণ আমি যতদিন থেকে ফুটবল খেলি জাতীয় দলে বা ক্লাব ফুটবলে, হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলেন আমি কখন আসলে এই প্রসেসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কোচ নিয়োগ দিতে দেখিনি, টু বি অনেস্ট। যে মানে টেন্ডার সাপ্লাই দিয়েছে, সেখান থেকে তারা অনেকগুলো সিভি পেয়েছে, সিভি ড্রপ করেছে, সেখান থেকে যাচাই বাছাই করে একজন কোচকে তারা আপনার নিয়োগ দিবেন। সো প্রসেসটা কিন্তু খুব ক্লিয়ার এবং আমার কাছে ট্রান্সপারেন্ট। এটা কিন্তু আপনার আমার কিন্তু এখানে কিন্তু লুকোচুরির কোনো ওয়ে নেই। হ্যাঁ, আপনি কারা কারা এখানে সিভি দিচ্ছে বা আপনি শর্ট লিস্টে কারা আছে, কাকে আপনি চুজ করতে যাচ্ছেন, সব কিছু কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনাকে টাইম টু টাইম জানিয়ে দিচ্ছে, আপডেট দিচ্ছে। যদিও জিনিসটা লেন্দি হচ্ছিল এবং লাস্ট হয়তো আমাদের বিএফএ প্রেসিডেন্ট বলছিল যে রবিবারে সে ডিক্লেয়ার দিবে, বাট দিতে পারেনি দেখে এখানে আমি ভুলের কিছু দেখি না। ভুলের কিছু দেখি না এই কারণে, কারণ একজন কোচকে আপনি সিলেক্ট করতে গেলে তার সাথে কিন্তু অনেক রকমের নেগোশিয়েট করতে হবে, হ্যাঁ, বিকজ তার চাওয়া পাওয়াগুলো কিন্তু মূল্যায়ন দিতে হবে। সে যদি চায় পুরো কোচিং স্টাফ সে নিয়োগ দিবে, সেটা কিন্তু গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত। সুতরাং এই ধরনের কিন্তু অনেক নেগোশিয়েট করতে গিয়ে কিন্তু হয়তো আমরা কিছুটা টাইম স্পেন্ড করছি। হ্যাঁ, এখানে হয়তো আমরা যারা ফ্যান্স রয়েছে বা আমরা যারা সাপোর্ট করি বাংলাদেশ দলকে, তারা হয়তো কিছুটা বিরক্ত হচ্ছে। বাট বিরক্তির থেকে সব থেকে মেইন ব্যাপার হলো যে ধৈর্য ধরে এন্ড অফ দ্য ডে যদি আমরা একজন ভালো কোচ নিয়োগ দিতে পারি, সেটা হবে সবথেকে সাকসেসের জায়গা। তো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তো অবশ্যই, কারণ একজন কোচ নিয়োগ দিবেন এইটা নিয়ে এত উত্তেজনা, এত আলোচনা সমালোচনা, এটা কিন্তু এই প্রথম।
হ্যাঁ, এবং এটা আমার মনে হয় ইতিবাচকও, অবশ্যই ইতিবাচক, অবশ্যই মানুষের এত আগ্রহ, অবশ্যই ইতিবাচক। কারণ আমরা এর আগে দেখেছি কোচ হুটহাট করে চলে আসছে, কোনো সিভি ছেড়ে একজন কোচকে আমরা নিয়োগ দিয়ে দিয়েছি, বাট এবার কিন্তু সবকিছু ট্রান্সপারেন্ট রয়েছে এবং সবাই কিন্তু সবগুলি জানছে, এবং এবং সাপোর্টাররাও কিন্তু আসলে এখানে অনেক রকমের মতামত দিচ্ছে ফ্যান্সরা, যে একে আনলে ভালো হবে, ওকে আনলে ভালো। বাট মেইন ব্যাপার হলো যে আপনি কোচ নিয়োগ দেবেন কির উপরে বেচ করে, যে আপনার আসলে টিমের স্ট্রেংথ কী রয়েছে, আপনার এই যে রিসোর্স রয়েছে, এরা যে কোয়ালিটি রয়েছে, যে স্ট্রেংথ রয়েছে, এই স্ট্রেংথ অনুযায়ী কিন্তু আপনি কোচকে নিয়োগ দিবেন। অনেক হাই প্রোফাইল কোচ আনলাম আমরা, সে এসে যখন আপনার স্কোয়াডের সামনে দাঁড়িয়ে যখন সে শুনবে যে আমরা 182 নাম্বার দল ওয়ার্ল্ডে, তখন কিন্তু সে এইটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, সব কিছু কিন্তু আপনাকে ভ্যালু দিতে হবে এখানে। হ্যাঁ, সুতরাং এখানে এক্সপিরিয়েন্স অনেক বিরাট ব্যাপার। হ্যাঁ, তো সব কিছু কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পয়েন্ট টু পয়েন্ট নোট করে কিন্তু তারা কোচ নিয়োগ দিচ্ছে। হয়তো 15 তারিখে আমরা জানতে পারবো আমাদের কোচ কে হবে, বাট আমার অ্যাজ এ প্লেয়ার হিসেবে রিকোয়েস্ট থাকবে আপনি এমন কোচকে নিয়োগ দিবেন যে কোচ কিনা বাংলাদেশ ফুটবলের সাথে অ্যাডজাস্ট করতে পারবে খুব কুইক, এবং আমাদের বাংলাদেশ প্লেয়ারদের সাথে তার রিলেশনটা যেন খুব কুইক গ্রো আপ হয়। হ্যাঁ, যেটা দলের জন্য খুব ইম্পর্টেন্ট। আর একটা এক্সাম্পল দিয়ে, আপনার রিয়াল মাদ্রিদের কথা আমরা একটু আগে বলছিলাম, কোচ বড় বিশাল ফ্যাক্ট, দলটাকে আসলে আপনি অফ দ্য ফিল্ড হ্যান্ডেল করতে পারছেন কিনা, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। এই কারণে বললাম, কাবরেরা যতদিন আমাদের জাতীয় দলে ছিল, আমরা সবসময় একটা ডিভাইড দেখেছি এরকম যে সে আসলে লিগের প্লেয়ারদের খেলা দেখে না, পারফর্ম করা প্লেয়ার অ্যাবসেন্স হয়ে যায়, যারা বেঞ্চে থাকে তারা রেগুলার গিয়ে জাতীয় দলে খেলছে, যার কারণে কিন্তু পারফরমেন্সে কলাপস করছে। সুতরাং ওই জায়গাগুলি কিন্তু নোমান ভাই খুব ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু এই জায়গাগুলি কিন্তু ভ্যালু দিতে হবে। রাইট, কোচ বাছাই প্রক্রিয়া নিয়ে যেহেতু কথা বলছিলাম, গতকাল আমরা দেখেছি যে ন্যাশনাল টিমস কমিটি একটা বৈঠক করেছে, সেখানে এর আগে আমরা দেখেছিলাম 10 জনের একটা শর্ট লিস্ট ছিল, সেখান থেকে তারা 6 জনের নামিয়ে এনেছেন। আমরা কোথাও জানছি যে 3 জনকে তারা তাদের পছন্দের তালিকায় রেখেছেন। কোন 3 জন আমরা একটু সেটি দেখে আসতে চাই, তারপর আমরা সেই অনুযায়ী তাদের নিয়ে আমরা একটু আলাপ করতে পারবো। এর মধ্যে সবার আগে এগিয়ে আছেন আমরা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে ক্রিস কোলম্যানের কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি ওয়েলসে তার জন্ম, এর আগে তিনি ওয়েলসকে কোচিং করিয়েছেন, ওয়েলসকে তিনি ইউরো সেমিফাইনালে তুলেছেন, একেবারে বেশ পেছনে থাকা ওয়েলসকে তিনি র্যাঙ্কিংয়ে টপ 10-এ নিয়ে এসেছিলেন, যেটা অনেক বড় একটা ব্যাপার। আমি জানি না বাংলাদেশের জন্য আসলে বাংলাদেশের সঙ্গে তিনি কতটুকু অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্টয়েন হেই আছেন, তিনি জার্মান একজন কোচ, এর আগে মিয়ানমারে কোচিং করিয়েছিলেন। তার পছন্দের ফরমেশন, যেটি ফরমেশন নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করতে পারবো, কারণ এটি ম্যাচ টু ম্যাচও ভ্যারি করে অনেক সময়। তবে প্রো লাইসেন্সধারী কোচ, তিনি বেশ কিছু দেশে তিনি কোচিং করিয়েছেন, এর মধ্যে সাউথ এশিয়াতে যেহেতু তার কোচিং করানোর অভিজ্ঞতা আছে, সেটি হয়তোবা সেই অনুযায়ী তাকে পছন্দের তালিকায় রেখেছে বাফে। টনি কনসেনসাওয়ের কথা আমরা শুনতে পাচ্ছি, পর্তুগিজ কোচ, তিনি কোচিং করিয়েছেন ক্যামেরুনের মতো দেশে, যেটি ওয়ার্ল্ড কাপও খেলেছে, ওয়ার্ল্ড কাপ প্লেয়িং একটা নেশনের তিনি কোচিং করিয়েছেন। এটা অনেক বড় ব্যাপার, একই সঙ্গে অনেকগুলো লিগে তিনি কোচিং করিয়েছেন, রোমানিয়া, সাইপ্রাস, পর্তুগালের মতো ক্লাবে তিনি কোচিং করিয়েছেন। 3 জনই খুবই হাই প্রোফাইল কোচ। এই 3 জনের ফরমেশন বা 3 জন নিয়ে যে আইডিয়া, বাংলাদেশের সঙ্গে আপনি যে একটু আগে বলছিলেন অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, স্কোয়াডের আমাদের স্ট্রেংথের ব্যাপার আছে, বাংলাদেশের টার্গেটটা কি হওয়া উচিত আসলে এই দলটাকে নিয়ে, এই কোচটাকে আপনি একটা হাই প্রোফাইল কোচকে নিয়ে আসবেন, তাকে নিয়ে আপনি আসলে কত দূর যেতে চান, অনেকগুলো বিষয় নিশ্চয়ই বাফেকে ভাবতে হবে। আর একটা বিষয় সব থেকে যেটা আসলে আমরা সবসময় আসলে আলোচনার বাইরে রেখে, সেটা হলো যে এই কোচরা যেহেতু অনেক হাই প্রোফাইল, তাদের আসলে স্যালারিটা ডিমান্ড কেমন, ইটস ভেরি বড় ফ্যাক্টর কিন্তু এটা একটা। হ্যাঁ, কারণ এই ধরনের কোচরা যে দেশে আসলে কোচিং করেছে, ডেফিনেটলি স্যালারি কিন্তু অনেক হাই গ্রেড ছিল। হ্যাঁ, সো আমাদের তো বাজেটও একটা লিমিটেশন রয়েছে, সো সেইটাও কিন্তু আপনার কনসিডারেশনে রাখতে হবে। তো সেইটা নিয়েও কিন্তু আসলে আমি যতটুকু জানি যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে হেড রয়েছে টিটু ভাই কিন্তু তাদের সাথে রেগুলার নেগোশিয়েট করছে। হ্যাঁ, বিকজ এখানে কিন্তু অনেক কিছু ভেরি করছে। আপনি কোচকে নেবেন, কোচের মতামত অনুযায়ী কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট কোচ, ফিজিও, ট্রেনার, এদেরকেও কিন্তু আসলে তার মতামত অনুযায়ী নিতে হবে কিনা, সেটাও কিন্তু এখানে একটা বড় কনসার্নের জায়গা। আমরা যতটুকু জেনেছি যে এরা সবাই তাদের পুরো প্যানেল নিয়ে আসতে চান, এবং হাই প্রোফাইল কোচরা সবসময় এটাই করেন, তাদের পছন্দ মতো অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ট্রেনার, ফিজিও, ভিডিও অ্যানালিস্ট, তারা কিন্তু তাদের মতো করেই নিবে। হ্যাঁ, দেন কিন্তু একটা টিম হয়ে আসে। সুতরাং সেইখানেও কিন্তু একটা বড় বাজেট গিয়ে দাঁড়ায়। সুতরাং সবকিছু মিলেই কিন্তু আপনাকে ব্যাটে বলে মিলতে হবে, দেন কিন্তু আপনি কোচ নিয়োগ দিতে পারবেন। আপনি এখন কোলম্যানকে কোচ দিলেন, তার স্যালারি $50,000। হ্যাঁ, জাস্ট এক্সাম্পল, তার 30,000 সম্ভবত তিনি চেয়েছেন,
যেটাই চাক তার সাথে যে কোচিং স্টাফ হবে ডেফিনেটলি তারা ফ্রি কাজ করবে না, অবশ্যই তাদেরও একটা স্যালারি আছে। সো মাসে আপনি কতটা এফোর্ড করতে পারবেন, মান্থলি তো এদেরকে তো আপনাকে রেগুলার পেমেন্ট করতে হবে। হ্যাঁ, সুতরাং সেইটাও কিন্তু একটা বড় কনসিডারেশনের জায়গা। সুতরাং বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটু টাইম নিচ্ছে বিকজ অফ এই নেগোশিয়েটগুলি কিন্তু রেগুলার করতে হচ্ছে। হ্যাঁ, সো ব্যাটে বলে যার সাথে মিলবে, অনেক কোচই রয়েছে এখানে কাজ করার আগ্রহ দেখাচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সেই জায়গা থেকে আমার কনসিডারেশনের জায়গা হলো বা আমার চাওয়া হলো যে সব কিছু মিলিয়ে একজন এমন কোচ আনুক যে কিনা আসলে আমার দেশের ফুটবলের সাথে খুব তাড়াতাড়ি আসলে অ্যাডজাস্ট করতে পারবে, এট দ্য সেম টাইম আমাদের ফুটবলকে উপকৃত করতে পারবে। বাফের সভাপতি গতকাল বলেছেন যে তাদের একটা বাজেট নিশ্চয়ই আছে, তবে বাজেট যদি এক্সিড করে, তারা নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছেন, তারপরে যদি তাদের বাজেটের বাইরে চলে যায় সেক্ষেত্রে তারা হয়তো সরকারের সহযোগিতাও নেবেন, এবং সরকারও কিন্তু ওপেন অলরেডি, তারা বলে দিয়েছেন যে আমরা ফুটবল ফেডারেশনকে এদিক থেকে হেল্প করবো। আমার মনে হয় সম্মিলিতভাবে বাংলাদেশের ফুটবলের যে একটা জাগরণ তৈরি হয়েছে, সম্মিলিতভাবে সবাই চেষ্টা করছে ফুটবলটাকে এগিয়ে নেওয়ার। এখন বাফেকে চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে হবে আসলে কেমন কোচ তারা চান। যদি বাজেট ইস্যু না হয়ে থাকে তাহলে কোচের কাছ থেকে তারা কি ধরনের আউটপুট চান সেটিও নিশ্চয়ই ভাবতে হবে তাদেরকে। অফকোর্স। আর যেটা আমি বললাম যে কোচ হয়তো সে এখানে আসবে, আসার পরে কিন্তু সে আগে দেখবে যে এই দলের স্ট্রেংথ কোথায়, হ্যাঁ মেন শক্তিটা কোথায়, ওইটার অনুযায়ী বেস করে কিন্তু সে একটা ফরমেশন দাঁড় করাবে এবং আমাদের দুর্বলতা কোথায় সেটা নিয়ে বেশি কাজ করবে। সুতরাং কোচের তো ডেফিনেটলি একটা পরিকল্পনা থাকবে এবং সব থেকে বড় পরিকল্পনার অংশ থাকবে আপনার যে প্যানেলটা থাকবে, সেই প্যানেলটাকে নিয়ে আসলে আপনি কি কাজ করবেন। হ্যাঁ, সেই প্যানেলের সবাই আসলে ক্যাপাবল কিনা, এরা আসলে পুরো প্যানেলটা নিয়ে আসছে কিনা, বা আমাদের এখান থেকে কেউ এই প্যানেলের সাথে যুক্ত হচ্ছে কিনা। বিকজ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনার এখানকার অনেকেরই মতামত নিতে হবে। এখন পরবর্তী সময় হয়তো সে সব নিজেই করতে পারবে, বাট যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, আপনি জানেন সান মেনুনের সাথে জুনের 5 তারিখে, সেখানে ভেরি শর্ট টাইম সে হয়তো অনেক প্লেয়ারকে চিনে না, বা ন্যাশনাল গেমে হয়তো ক্লিপস দেখে হয়তো সে প্লেয়ারদেরকে চেনার চেষ্টা করে, বাট এই মুহূর্তে আসলে সে তার প্ল্যানটা কী থাকবে সেইটাও কিন্তু আসলে এই টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলেই কিন্তু সে সেটেল ডাউন করবে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এইটা আমার কাছে ট্রান্সপারেন্ট এই কারণে মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু রেগুলার আপডেটগুলি দিচ্ছে, হ্যাঁ সবাইকে দিচ্ছে, এবং তারা এখন হয়তো আপনি যে 3 জনের শর্টলিস্ট দেখাচ্ছেন এদের ভিতর থেকে হয়তো সামহাউকে কোচ হবে, বাট আমার কাছে মনে হয় এরা যেই কোচ হোক তারা বাংলাদেশ ফুটবলের জন্য ভালো কিছুই করবে। এক্স্যাক্টলি। এর আগে বাফে জানিয়েছিল যে যারা এশিয়াতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে এ ধরনের কোচ তারা চাচ্ছিলেন, সেই হিসেবে সেই ধরনের অভিজ্ঞতাও এখানে আছে। যেসব কোচরা আছেন, অ্যান্টয়েন হেইর কথা আমরা বলতে পারি, তার অভিজ্ঞতা আছে, তিনি মিয়ানমারের কোচিং করিয়েছিলেন। কিন্তু আসলে এই কোচগুলোর কাছ থেকে আমার মনে হয় বাফে তারা যেমন শর্ত বেঁধে দিচ্ছেন, নানা ধরনের নেগোসিয়েশন হচ্ছে, বাফে নিশ্চয়ই এ ধরনের একটা শর্ত বেঁধে দিবে যে যিনি কোচ হবেন তিনি যেন সারা বছর দেশে থাকেন, বা থ্রু আউট দ্য সিজন ফুটবলাররা কে কেমন ডোমেস্টিকে পারফর্ম করছে, কে কোথায় খেলছে এবং কে কেমন পারফর্ম করছে, এগুলো নিশ্চয়ই তারা তদারকি করবেন। এই ধরনের একটা শর্ত বাফের বেঁধে দেওয়া উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখেন, কাবরেরা 4 বছর 3 মাস ছিল, বাট 4 বছর 3 মাসের সময় বেশি সময় সে ছুটিতে ছিল। জি হ্যাঁ, এখানে লিগের ম্যাচের সময় রেগুলার অ্যাবসেন্ট ছিল, সে খেলা দেখতো না। হ্যাঁ, বাট তার প্যানেলের হয়তো সবাই খেলা দেখছে, বা অ্যাসিস্ট্যান্ট কোচরা খেলা দেখে তাকে হয়তো সে বলছে, বা সে ওখান থেকে হয়তো টিভি মিডিয়ার মাধ্যমে খেলা দেখেছে বা লাইভ টেলিকাস্টে, বাট এটা কোনো প্রসেস হতে পারে না। এই কারণে বললাম, শুধু একটা এক্সাম্পল দিই। লাস্ট যে আমরা ম্যাচ খেললাম অ্যাগেনস্ট সিঙ্গাপুরের সাথে, অ্যাওয়ে ম্যাচ, হ্যাঁ, তো সেখানে ওই সময় কিন্তু আপনি দেখবেন যে তারেক কাজী এবং আপনার আর আমাদের সমিত সোম, তারা কিন্তু লিগের কোনো পার্ট ছিল না, তারা কোনো টিমে ছিল না। সো দে আর ভেরি মাচ ট্যালেন্টেড প্লেয়ার, এবং তারা দুজনে কিন্তু 2টা ম্যাচই ভালো খেলেছে। হ্যাঁ, বাট তারা কিন্তু কোনো লিগের সাথে কিন্তু কম্পিটিশন ম্যাচে ছিল না। তো কোচের কি গেম প্ল্যান একটা বড় অংশ থাকতো, সে 1 মাস আগে তাদেরকে এখানে নিয়ে আসে, কোনো ক্লাবের সাথে রেগুলার রেখে ট্রেনিং করাতো, বা সে নিজে ট্রেনিং করাতো, ফিটনেস লেভেলটা হয়তো আরও প্রপার থাকতো। সো এইগুলি কিন্তু কোচের একটা গেম প্ল্যানে বড় অংশ থাকে, যে আসলে আমার মেইন প্লেয়াররা আসলে টাচে আছে কিনা, তারা রেগুলার ম্যাচ খেলছে কিনা, ক্লাবে বেঞ্চে বসে আছে কিনা। হ্যাঁ, সো এগুলি কিন্তু কোচের একটা বড় কনসার্ন, কিভাবে খেলছে এগুলো অবশ্যই। আপনি যেটা বলেন ইজ ইম্পর্টেন্ট, যে এই কোচেরা এখানে থেকে প্লেয়ারদের সবসময় অবজার্ভ করবে। সবসময় থাকার থেকে মেইন জরুরি হলো যে আপনার ইম্পর্টেন্ট প্লেয়াররা বা আপনার স্কোয়াডের প্লেয়াররা সবাই রেগুলার ক্লাবে পারফর্ম করছে কিনা, খেলার সুযোগ পাচ্ছে কিনা, এইটা দেখার। এক্স্যাক্টলি। আমরা 2022 কাতার ওয়ার্ল্ড কাপের আগে আমরা এমনও দেখেছি, বা ওয়ার্ল্ড কাপের পরেও কোপার আগেও আমরা দেখেছি সবসময়ই যে লিওনেল স্ক্যালোনি, যিনি আর্জেন্টিনার কোচ, পরপর 2টা ট্রফি তিনি জিতিয়েছেন। তাকে আমরা 3টা ট্রফি জিতিয়েছেন বেসিক্যালি, 2টা কোপা, একটা বিশ্বকাপ। তাকে আমরা প্রায়ই দেখি তিনি স্পেনে উড়ে যান, অমুক দেশে উড়ে যান, তার দেশের প্লেয়াররা কে কোথায় খেলছেন, কোন ক্লাবে খেলছেন, ওই স্টেডিয়ামে বসে তিনি খেলা দেখেন শুধুমাত্র ওই প্লেয়ারটাকে তার জাজ করার জন্য। সো এগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। এমএল ভাই, আমরা আপনার কাছে আবারও ফিরবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।
মিলি ভাই, আমরা কোচ নিয়ে কথা বলছিলাম। আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে বাংলাদেশের যেহেতু কদিন পরেই ম্যাচ আছে 5 জুন এবং বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলতে যাচ্ছে, তার আগে এখন পর্যন্ত বাংলাদেশের কোচ চূড়ান্ত হয়নি। সুতরাং কোচের জন্য কি একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে কিনা জাস্ট দেশে এসেই স্কোয়াডের সঙ্গে পরিচিত হওয়া, তারপর আবার ইউরোপে খেলতে যাওয়া? মানে বাংলাদেশের জন্য তো অনেক বড় একটা সুযোগ এটা, যে ইউরোপের মাটিতে খেলতে যাওয়া। চ্যালেঞ্জিং তো কিছুটা হবেই, কারণ কোচ তো আসলে প্লেয়ারদের সম্পর্কে তো কিন্তু সে তেমনটা অবগত না। হ্যাঁ, সে যে কোচ হবে আমরা তো 15 তারিখে কনফার্ম হব যে আসলে কে কোচ হবে, এবং তারপরে কিন্তু সে তার মেইন অ্যাসাইনমেন্ট থাকবে যে ইন্টারন্যাশনাল সঙ্গে যে হ্যাঁ না ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা রিসেন্টলি যে ম্যাচগুলি খেলছি সেই ভিডিও ক্লিপসগুলি দেখে প্লেয়ার সিলেক্ট করা যায়, সেখান থেকে সে তার টিম কম্বিনেশন কি দাঁড় করাবে এবং বিগত দিন আমার দলটা কোন ফরমেশনে খেলেছে সেখান থেকে কিছু চেঞ্জ আনা যায় কিনা। চ্যালেঞ্জ তো ডেফিনেটলি কিছু আছে। আর সেকেন্ড থিং হলো 15 তারিখের পরে আমাদের লিগের কয় রাউন্ড ম্যাচ আছে, ওই ম্যাচগুলি আসলে সে টিভিতে দেখবে কিনা, হ্যাঁ দেখে আসলে সে নতুন কোনো প্লেয়ার এখানে অ্যাডজাস্ট করবে কিনা বা পুরনো স্কোয়াড নিয়ে করবে কিনা। সো কিছুটা তো চ্যালেঞ্জ অবশ্যই আছে, এবং এখানে যেটা হয়েছে যে তাকে আসলে সহযোগিতা করতে হবে এই ম্যাচের জন্য আমাদের সবাই, বিকজ ও তো আসলে আমাদের এই কালচার সম্পর্কে বা প্লেয়ার সম্পর্কে ইন্ডিভিজুয়ালি অনেক সম্পর্কে অনেক কিছু জানবে না। এবং যারা প্রফেশনাল কোচ তারা আবার অনেক সময় দেখবেন যে তারা নিয়োগ পাওয়ার পরে কিন্তু তারা কাজের জন্য কিন্তু আসলে মানে খুব ব্যস্ত হয়ে পড়ে এবং দলটাকে নিয়ে কিন্তু তারা অন্যরকম একটা প্ল্যান করে ফেলে। সো 15 তারিখের পরেও কিন্তু প্রায় 2 সপ্তাহ সময় পাবে, তো সেখানে হয়তো হামজাদেরকে নিয়ে তারা সে একটা নতুন প্ল্যান করে ফেলবে। এবং যেটা বললাম যে যারা ভালো কোচ তাদেরকে প্লেয়ার চিনতে আসলে খুব বেশি সময় লাগে না, টিম স্ট্র্যাটেজি তারা তৈরি করতে পারে, বিকজ সে হয়তো ওই ভিডিও ক্লিপসগুলি দেখবে, লিগের 1-2টা ম্যাচ সে দেখবে, সেখান থেকে হয়তো যারা প্লেয়ার স্কোয়াড রয়েছে সেখান থেকে হয়তো সে দলটাকে সাজাবে। অ্যাট দ্য সেম টাইম নট অনলি হেড কোচ, তার যে প্যানেল রয়েছে প্যানেলরা তাকে সাহায্য করবে, এবং আমাদের এখানে যারা রয়েছে টেকনিক্যাল সাইডগুলি তারা হয়তো তাকে সহযোগিতা করলে আমার মনে হয় জিনিসটা ততটা কঠিন হবে না। এবং প্রফেশনাল জায়গা থেকে যদি ইন্টারন্যাশনালি দেখেন সেখানে কিন্তু আপনাকে অনেকদিন সময়ও দিবে না। হ্যাঁ, যতই সে নতুন নিয়োগ পাবে এই অ্যাসাইনমেন্টে তার কাছ থেকে অনেক কিছু আমাদের চাওয়াও থাকবে না। মেইন চাওয়া থাকবে যে আমরা সান মেরিনো ইউরোপের মতো একটা দেশে খেলতে যাচ্ছি, সেখানে যেন আমরা ভালো করতে পারি, আমাদের এক্সপিরিয়েন্সটা যেন ভালো হয়, সেইটাই থাকবে মূল উদ্দেশ্য। বাট কোচের কাছে চ্যালেঞ্জ কিছুটা অবশ্যই থাকবে। তার আগে এই যে কালক্ষেপণটা হচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা একটু আগেও বলছিলাম যে মানুষের এত আগ্রহ বাংলাদেশ ফুটবল দলের কোচ কে হচ্ছেন সেটা নিয়ে মানুষের যেমন আগ্রহ, আমরা অবশ্যই ইতিবাচকভাবে দেখি। আমি আশা করি বাফুফে সেটি নিশ্চয়ই ইতিবাচকভাবে দেখে। তবে অনেক সমালোচনাও আছে বাফুফের, সেটি হচ্ছে যে তারা এই কালক্ষেপণ করে সমর্থকদের অনেকেই বলছেন যে তারা কি কোনো সিন্ডিকেটের কবলে পড়েছেন কিনা, তাদের ওই যে তারা সমর্থকদের দাবি তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, তারা শেষ পর্যন্ত অনেক ঘুরিয়ে পেঁচিয়ে শেষ পর্যন্ত তাদের নিজেদের পছন্দের একজনকে বসিয়ে দেন কিনা, এই ধরনের অনেক আলোচনা কিন্তু আছে এমিলি ভাই। না, এটা তো বেশ ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে তো আসলে সিন্ডিকেট আসলে আমার কাছে মনে হয় যে সিন্ডিকেট এর ভিতরে কিভাবে ঢুকবে বা সিন্ডিকেট আসলে এর ভিতরে তৈরি হবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ, এটা আমার আসলে জানা নেই এবং সেটা সুযোগও নেই এই কারণে, কারণ আপনি যে 3 জনের শর্টলিস্ট দেখিয়েছেন সেখান থেকে একজন কোচ হলে তো আমার কাছে মনে হয় যে ক্যাপাবল কোচেরাই এখানে আসছে। বাট এর বাইরে যদি অন্য হাই প্রোফাইল এর বাইরে যদি অন্য কেউ আসে, তার প্রোফাইলও যদি ভালো থাকে, তার যদি কোচিং এক্সপিরিয়েন্স ভালো থাকে, সেও যদি এখানে কোচিং করাতে আসে, সুতরাং এখানে মেইন ফ্যাক্ট হলো যে সিন্ডিকেট থেকে মেইন ফ্যাক্ট হলো যে আসলে আমরা আসলে তাকে কেউ ম্যানিপুলেট করবো কিনা, হ্যাঁ সে তার মতো কাজ করতে পারছে কিনা, দ্যাটস দ্য ফ্যাক্ট, যেটা কাবরেরার সময় অনেক আলোচনা সমালোচনা হয়েছে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে। এক্স্যাক্টলি, পৃথিবীতে কোনো হেড কোচ আপনার বা আমার কথা শুনবে না, সে তার যেটা দায়িত্ব, তার যেটা কাজ সে সেটাই করবে, তার কোচিং স্টাফের বাইরে কিন্তু সে কাউকে অ্যালাউ করবে না। হ্যাঁ, সুতরাং সারা পৃথিবীতেই দেখবেন যে পেপ গার্দিওলা কিন্তু কখনো টিম ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু স্কোয়াড সাজাবে না, তার কথা মতো একজন প্লেয়ারকে কিন্তু সাবস্টিটিউট করবে না। সুতরাং হেড কোচ যারা তাদের কিন্তু গার্ডসটাই ওরকমই। সুতরাং এইখানে আসলে ওইটা আমরা আসলে কেউ যেন ওই ধরনের তাকে জানি কেউ ম্যানিপুলেট করার চেষ্টা না করি, হ্যাঁ, যেটা বিগত দিনে আমরা এই আলোচনাগুলি এসেছে। সুতরাং এখানে সিন্ডিকেট বলেন বা কোনো রকম ম্যানিপুলেট বলেন, এটার কোনো সুযোগ নাই, আমি দেখছি না। হ্যাঁ, এটা হলে কিন্তু আমাদের জন্য খারাপ হবে, সুতরাং সেইটা করার সুযোগ নেই। এবং এটা এই কারণে বললাম, কারণ বিএফএ প্রেসিডেন্ট যে তাবিদ ভাই, বি অনেস্ট আমার কাছে মনে হয় হি ইজ ভেরি স্ট্রিক্ট এই ব্যাপারে। হ্যাঁ, যার কারণে কিন্তু সে দেখবেন যে নিজেই কিন্তু সবসময় এটাকে বেস্ট গুরুত্ব সহকারে দেখছে এবং একের পর এক মিটিং করছে, একটু সময় নিচ্ছে যাতে একজন ভালো কোচ আমরা নিয়োগ দিতে পারি। হুটহাট করে একজন কোচ কিন্তু আমরা নিয়োগ দিতে পারি, এটা ভেরি ইজি প্রসেস, বিগত দিনে সেটাই হয়েছে। বাট এবার প্রসেসটা তো একটু ট্রান্সপারেন্ট, আমি সবসময় বলছি, সবার কাছে ওপেন রেখেছে এবং কত সিভি জমা পড়েছে সবাই জানছি, শর্ট লিস্টে কজন আছে সব জানছি, কোন দেশের আছে, তার কি এক্সপিরিয়েন্স, তার স্যালারি কেমন হতে পারে, সবকিছুই কিন্তু সবাই আমরা জানছি। সুতরাং সেই জায়গা থেকে আসলে এটা হওয়ার কোনো আমি সুযোগ দেখি না। রাইট, কোচ যিনি হবেন তাকে সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এক্স্যাক্টলি। এবং যেটা সত্যি টু বি অনেস্ট, একজন
হেড কোচ সে কখনো আপনার বিএফএ প্রেসিডেন্টেরও কনসার্ন নেবে না প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। হ্যাঁ, সারা পৃথিবীতে এটাই হয়। হ্যাঁ, আমি আমাদের এখানে এক্সাম্পল দিলাম, সারা পৃথিবীতেই হ্যাঁ আপনি এখানে শুধু প্লেয়ার দিবেন, সে প্লেয়ার সিলেক্ট করবে, সে তার প্লেয়ার স্কোয়াড নিয়ে কাজ করবে, তার যে কোচিং স্টাফ আছে তারা তাকে সহযোগিতা করবে, এর বাইরে আর কোনো অপশন নেই। রাইট। এমিলি ভাই, আপনি নিজেও ফুটবল খেলেছেন দীর্ঘদিন, মানে জাতীয় দল, ক্লাব ফুটবল মিলিয়ে আপনার 2 দশকের অভিজ্ঞতা। একটা প্রশ্ন ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ দলের সহকারী কোচ কেন বাংলাদেশ থেকে হতে হবে? এটাও একটা সিন্ডিকেটের অংশ, তাদের দাবি, সমর্থকদের দাবি। আপনি কি সেটি মনে করেন কিনা? আরেকটা যুক্তি নাকি বাফে সবসময় দেখায়, সেটি হচ্ছে যে ফুটবলাররা অনেকে ইংলিশ বোঝেন না, যে কারণে একজন বাংলাদেশি কোচ রাখা লাগে। আসলে কি এটার দরকার আছে কিনা? অ্যাসিস্ট্যান্ট কোচ রাখাটা এক প্রকার জরুরি এই কারণে, আবার আপনি নাও রাখতে পারেন। হ্যাঁ, কোচিং স্টাফে কিন্তু আপনি আবার পরিবর্তন আনতে পারেন, আপনি পুরো কোচিং স্টাফ বিদেশি দিতে পারেন। বাট যেটা হয় যে এটা ইস ট্রু যে অনেক সময় ট্রেনিং সেশনে অনেক কিছু বোঝাতে গিয়ে কোচেরা হয়তো কিছুটা সবটাই তো সে পুরো ইংরেজিতে সে আপনার ডিসকাশন করে, সেইখানে হয়তো অ্যাসিস্ট্যান্ট কোচ যে থাকে বা আমাদের এখানে যারা থাকে তারা সেটাকে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু তারা বুঝিয়ে দেয়। বাট এইটা যে অ্যাসিস্ট্যান্ট কোচ মাস্ট যে আমাদের এখান থেকেই হতে হবে, এটা ইজ নট নেসেসারি। হ্যাঁ, যদি ক্যাপাবেল কেউ থাকে আমাদের হেড কোচ অ্যাসিস্ট্যান্ট হতে পারে, বাট মেইন ফ্যাক্ট হলো কোচ আসলে সেটা অ্যাকসেপ্ট করবে কিনা, যে হেড কোচ সে আসলে অ্যাসিস্ট্যান্ট কোচ এখানকার সে রাখতে চায় কিনা, এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ বা ট্রেনার বা ফিজিও ভিডিও অ্যানালিস্ট এটা কিন্তু পুরোটাই কিন্তু এখন যে আপনি হাই প্রোফাইল কোচদের দেখাচ্ছেন তারা কিন্তু তার মতামত অনুযায়ী নিতে হবে। আপনি চাইলেই কিন্তু কাউকে চাপিয়ে দিতে পারবেন না। বাট এটা ট্রু যে আমাদের অনেক প্লেয়ারদের আসলে কমিউনিকেশন প্রবলেমের কারণে কিন্তু আমরা সবসময় দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের দেশি কোচকে দিয়ে গেল, বিকজ সে জিনিসগুলি বুঝিয়ে দিতে পারে। বাট ইটস নট নেসেসারি। আবার নেসেসারি যদি ক্যাপাবেল কেউ থাকে যে কিনা আসলে জিনিসটাকে প্রপার বুঝিয়ে দিতে পারবে। সত্যি সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট কোচ বাংলাদেশ হলে আমি খারাপ কিছু দেখছি না। বাট এই যে প্রোফাইল যাদেরকে দেখিয়েছেন তারা কিন্তু তাদের প্যানেলটা কিন্তু তারাই ঠিক করবে। রাইট। এমিলি ভাই, দেশের ফুটবল নিয়ে আরও আলোচনা করবো, তার আগে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন মাঠে। বাংলাদেশ ফুটবল নিয়ে আলাপ করছিলাম। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আমরা হাই প্রোফাইল কোচের কথা বলছি। আমাদের বাংলাদেশের এই টিমটা এই মুহূর্তে যারা আছেন, হামজা, সমিত, সোম, জায়ান, ফাহমিদুল, সবাইকে নিয়ে স্ট্রং একটা টিম। বাংলাদেশের ডোমেস্টিক ফুটবলে বেশ কিছু ট্যালেন্ট নিশ্চয়ই আছে। সবাইকে মিলিয়ে দুর্দান্ত একটা টিম। আমরা দুর্দান্ত বা হাই প্রোফাইল কোচদের সন্ধানে আছি। অনেক বিগ নেমস আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু নিয়ে আমরা আলাপ করছি। কিন্তু বাংলাদেশের আলটিমেট টার্গেটটা হওয়া উচিত কি, এইটা আমি দীর্ঘদিন ধরে ভাবছি। কারণ কদিন আগেও বাফের একজন কর্মকর্তা, একজন সহসভাপতি, তিনি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের প্রাইম টার্গেট হচ্ছে সাফ। বাংলাদেশের এই মুহূর্তে যে টিম স্ট্রেংথ, বাংলাদেশের কোচ যাদেরকে আমরা ভাবছি, তাদেরকে নিয়ে কি আমাদের এখনও আসলে সাফেই পড়ে থাকা উচিত, না বাংলাদেশকে নিয়ে আর একটু বড় ভাবনার সুযোগ আছে এই মুহূর্তে? না, সাফ ফুটবল যে চ্যাম্পিয়ন হলেই যে আপনি একদম সাকসেসফুল হয়ে যাবেন, ইটস নট লাইক দ্যাট। আমরা তো অনেক বছর সাফ ফুটবল জিতি না, রাইট? 2003-এর পর তো আমরা সাফ ফুটবলের ফাইনালও খেলিনি, না 2005-এ লাস্ট ফাইনাল খেলেছি। সো এরপর তো আমরা আসলে চ্যাম্পিয়ন হতে পারিনি। সুতরাং সাফ ফুটবল জিতলেই যে আমরা আসলে খুব যে ফুটবলে অনেক উন্নতি করে ফেলবো, ইটস নট লাইক দ্যাট। বাট সাফ তো একটা ছোট জায়গাও, হ্যাঁ, এটা ইভেন্চুয়ালি এখন টিমের স্ট্রেংথ যেভাবে রিবেল করেছে, এখন আসলে সাফের চিন্তা আমাদের এখন মাথায় আনাই উচিত না। হ্যাঁ, সাফ জিতলেও কিছু হবে না, না জিতলেও কিছু হবে না, বাট একটা শিরোপা হয়তো আপনি জিতবেন। হ্যাঁ, বাট সেইটা তো অ্যাসাইনমেন্ট সেপ্টেম্বরে। বাট মেইন আপনার প্ল্যানটা থাকা উচিত এশিয়া কাপ। এশিয়া কাপ যাওয়ার জন্য আপনার টিমটাকে আপনি কীভাবে রিবিল্ড করবেন, টিমটার স্ট্রেংথ কীভাবে বাড়াবেন। তো সেই ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দেখেন রিসেন্টলি ইন্ডিয়া কিন্তু আসিয়ান কান্ট্রির সাথে যুক্ত হয়ে গিয়েছে। আসিয়ান কান্ট্রি লাইক থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, যে আসিয়ান যে জোনটাতে, ওইটাতে আসিয়ান কাপ হবে, সেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু অলরেডি পার্টিসিপেট করছে এবং তারা কিন্তু ওই টুর্নামেন্টটা খেলবে। তো আমি এর আগেও আপনি এখন টিভিতে বলেছিলাম যে আমরা আসিয়ানের সাথে কানেক্টেড হতে পারি কিনা, ওই জোনটাতে ঢুকে যেতে পারি কিনা, বিকজ সাফের যে দলগুলি রয়েছে এইখানের সাথে আপনি ফ্রেন্ডলি ম্যাচ খেলেন বা টুর্নামেন্ট খেলেন, কোনো নো বেনিফিট কিচ্ছু না, কারণ এই দলগুলি স্ট্রেংথ সিমিলার। হ্যাঁ, বরং আমাদের এখন স্ট্রেংথ রিবিল্ড হয়েছে। আমরা আমাদের শক্তিমত্তার জায়গা হামজারা আসার পরে কিন্তু আমাদের দলটা কিন্তু এখন ভালো করছে, এবং সিঙ্গাপুর বলেন বা মালয়েশিয়া বলেন বা যাদের সাথে রিসেন্টলি আমরা খেলছি, হংকংয়ের সাথে আমরা ডমিনেট ফুটবল খেলেছি, এমন ম্যাচে গিয়ে আমরা পয়েন্ট এনেছি। হ্যাঁ, তো সেখান থেকে আমি বলবো যে আমাদের এখন এশিয়া কাপ চিন্তা করে আসিয়ানের সাথে যদি, কারণ আসিয়ানের সাথে থাকলে আপনি স্ট্রং টিমের সাথে ম্যাচ খেলার সুযোগ পাবেন। লাইক লাস্ট আমরা উইন্ডোতে ভিয়েতনামের সাথে ভেরি গুড সাইন, আমরা হেরেছি,
বাট ইটস গুড সাইন। আপনি যখন রেগুলার এদের সাথে কন্টিনিউ খেলবেন তখন কিন্তু আপনি একটা সময় এদের লেভেলে চলে যাবেন। আপনি দেখেন এশিয়ান কান্ট্রির অনেকগুলি দেশ কিন্তু এবার এশিয়া কাপ খেলবে, হ্যাঁ, ভিয়েতনাম খেলবে, মালয়েশিয়া খেলবে, সিঙ্গাপুর খেলবে, হংকং কোয়ালিফাই করতে পারেনি, বা ইন্দোনেশিয়া খেলবে। সুতরাং এদের সাথে যখন আপনি ঢুকে যেতে পারবেন তখন কিন্তু এদের সাথেই আপনার এদের জোনের সাথে আপনার অনেক ম্যাচ খেলার সুযোগ হয়ে যাবে, হ্যাঁ, তো তখন কিন্তু আপনি সাফ থেকে বেরিয়ে যেতে পারবেন। আমরা কিন্তু এখনও যখন ফিফা ফ্রেন্ডলি যখন আমাদের আসে তখন কিন্তু এই সাফের দেশগুলি কিন্তু, যদিও আমরা এখন রিসেন্টলি আমরা ভালো ভালো দেশের সাথে আমরা খেলার সুযোগ পাচ্ছি, সো সেটাই হওয়া উচিত। এবং সেটা খেলতে গেলে আপনার দলের স্ট্রেন্থ বাড়াতে হবে। সান মেরিনো, এরপর আমি দেখলাম যে লিথুনিয়া আমাদের সাথে খেলতে চাচ্ছে, ইটস এ ভেরি গুড সাইন। বাট এদের সাথে খেলতে গেলে কি করতে হবে, আপনার টিম স্ট্রেন্থ ওইভাবে রেডি করতে হবে। সো রেডি করার জন্য আমি মনে করি আপনি যদি আসিয়ানে ঢুকে যেতে পারেন এইটা হবে আমাদের জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট। রাইট, নিশ্চয়ই এমিলি ভাই, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রক যারা আছেন, যারা কর্মকর্তারা আছেন, তারা এটিও ভাববেন শুধুমাত্র দলের স্ট্রেংথ বা প্রবাসী ফুটবলারদের আনা অথবা দল রেডি করা, কোচ আনা, এগুলোর সঙ্গে এটাও, এই যে প্রশাসনিক ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ, টেবিল টকের ব্যাপারগুলো আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, কিভাবে দেশের ফুটবলকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। আমরা আশা করব তারাও সেটি ভাববেন। এমনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।